হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি। আর আজকে আমি তোমাদের যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমার আগের একটা চ্যানেলে আমি কিন্তু এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ চ্যাপ্টারটা নিয়ে আমি কিন্তু পার্ট 1-এর ভিডিও দিয়ে দিয়েছি। সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে কিন্তু আমি প্রচুর কোশ্চেন্স কিন্তু সেখানে আলোচনা করে দিয়েছি। 20টা কোশ্চেনের মতো আমি সেখানে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আমি আমার চ্যানেলটা কিন্তু খুঁজে পাচ্ছি না, তার জন্য আর কি সেরকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকে নতুন চ্যানেলে আমি তোমাদের উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আমি তড়িঘড়ি করে একটা ভিডিও নিয়ে আসছি, কারণ আমি জানি যে তোমাদের থার্ড সেমিস্টার খুব আর 1 মাস বাকি। ঠিক আছে, এই 1 মাসের মধ্যে তোমাদের সিলেবাসগুলো ভালোভাবে কভার করতে হবে, প্রচুর কোশ্চেন্স কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে, মক টেস্ট দিতে হবে। তার জন্য আমার চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, তারপরেও আমি আরেকটা নতুন চ্যানেলগুলো তোমাদের ভিডিওগুলো কিন্তু দিচ্ছি। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে। ঠিক আছে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের, ঠিক আছে, 35 কিন্তু তোমাদের উঠবে। যারা আমার ভিডিওগুলো দেখে এক্সাম দিতে যাবে তারা কিন্তু 35 নাম্বার কিন্তু হামেশাই ক্যারি করতে পারবে, যদি তারা আমার ভিডিওগুলো দেখে এবং প্রত্যেকটা কোশ্চেন্স, আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছি প্রতিদিন যদি রিভিশন করে, তাদেরকে কিন্তু ইতিহাসে 35 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এটুকু আমি তোমাদেরকে কিন্তু বলতে পারি। তো অবশ্যই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। আর আজকে যেহেতু আমরা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা এই ভিডিওটা দেখার পর যদি কোনো টেস্ট পেপার সলভ করো, যেমন এবিটিএ টেস্ট পেপার, প্রশ্নবিচিত্রা, এই ক্লাসটা দেখার পর থেকে তোমাদের না কোনো এবিটিএ টেস্ট পেপার, না কোনো প্রশ্নবিচিত্রা তোমাদের কিন্তু সলভ করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন আমি যেভাবে তোমাদের ধরে ধরে দেখিয়ে দেবো, এবং যদি তোমরা অন্য টেস্ট পেপারও সলভ করো তাহলে এখান থেকে প্রচুর কোশ্চেন্স কিন্তু তোমরা সঠিক সেখানে আনসার করতে পারবে, কারণ বিভিন্ন প্রশ্নবিচিত্রা এবং বিভিন্ন এবিটি টেস্ট পেপারের প্রশ্ন নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। এবং এখান থেকে কিভাবে গল্পের ছলে তোমরা পড়লে মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে, সেই ট্রিকটাও আমি তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। এবং সুন্দর তোমাদের জন্য একটা গিফট রয়েছে, সেটা ভিডিও শেষে গিয়ে তোমরা দেখতে পাবে তোমাদের জন্য কী গিফট রয়েছে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সাম্রাজ্যবাদ বিষয়টা নিয়ে আলোচনা করব, তাই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ টপিকটা পড়ার আগে আমরা আমাদের গোল বা এইম কিন্তু আমরা কিন্তু লিখে নেব। আমাদের যে লক্ষ্য বা এইম যেটা রয়েছে সেটা আমরা কিন্তু লিখে নেব, ঠিক আছে। তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে লক্ষ্য থাকে, তাই আমাদের আজকের এই দিনটাতে তোমাদের, বিশেষ করে তোমাদের লক্ষ্য হচ্ছে একটা লক্ষ্য সেট করা, সেটা হচ্ছে যে হিস্ট্রিতে কি সাম্রাজ্যবাদ বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিওটা করছি। এবং আমি যেহেতু আজকে তোমরা এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বিষয়টা নিয়ে আজকে ক্লাসটা দেখবে, তাই তোমাদের মেইন লক্ষ্য আজকে সেট করতে হবে। মেইন লক্ষ্যটা কি, তোমাদের কিন্তু এইম মানে তোমাদের লক্ষ্য সেট করে নেবে, সেটা হচ্ছে 100% নাম্বার রয়েছে, এবং সেই 100% নাম্বার তোমরা হিস্ট্রিতে যেন ক্যারি করতে পারো, হিস্ট্রি, ঠিক আছে। তো তোমাদের মধুমিতা দিদি যেভাবে তোমাদের ক্লাসগুলো দিচ্ছে, সেভাবে তুমি যদি প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং আমি যে কোশ্চেন্সগুলো দিচ্ছি বারংবার প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কিন্তু 100% নাম্বার থেকে কেউ আটকাতে পারে না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমি যেভাবে পড়ে ইতিহাসে একটা ভালো নাম্বার ক্যারি করতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বললাম। তো চলো, উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বিষয়টা পড়ার আগে আমরা আমাদের এইম বা লক্ষ্য সেট করে নিলাম। প্রাথমিক লক্ষ্য কি, যে হিস্ট্রিতে আমরা 100-র মধ্যে 100% নাম্বার তুলব। দ্বিতীয়ত, আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব। তো চলো আজকে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বিষয়টা কি সেটা আমরা একটু জেনে নেব। তো মেইনলি হচ্ছে, যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরে যাবে যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ জিনিসটা কি। খুব ক্লিয়ার, খুব ভালোভাবে আজকে খুব মজার করে এই ক্লাসটা কিন্তু আমরা শেষ পর্যন্ত তোমরা যদি দেখো খুব মজার করে তোমরা কিন্তু বুঝতে পারবে, এবং আমি তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু মজার করে পড়াবো, ভিডিওটা স্কিপ করবে না শুধু, ঠিক আছে। তো চলো, এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ জিনিসটা কি এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আজকে আমি খুব সহজভাবে শুধু বলে দিচ্ছি যে যখন কোনো একটা শক্তিশালী দেশ যখন কোনো একটা শক্তিশালী দেশ কোনো দুর্বল দেশের উপর কি করে, আধিপত্য প্রতিষ্ঠা করে বা অধিকার প্রতিষ্ঠা করে, সেটাকেই বলা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। বোঝা গেল? ঠিক আছে। ধরো তোমার একটা বান্ধবী রয়েছে, তুমি ধরো দুর্বল, তুমি অতটা তার মতো মোটা গোটা বা শক্তিশালী নাও, তোমার বান্ধবী তোমাদের বাড়িতে এলো এবং কি বললো যে আমাকে তোর পেনটা দে, তাহলে তোমার জিনিসের উপর সে কী করছে, একটা অধিকার প্রতিষ্ঠা করছে না? তো এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। ক্লিয়ার? তোমার বান্ধবী তোমাদের বাড়িতে আসলো, তোমাকে দুটো মারলো যে আমাকে তোর পেনটা লাগবে, তোর পেনটা নিয়ে চলে গেল সে বাড়ি। তো
সে কী করছে, তোমার যে পেনটার ওপর সেটা কী করছে, অধিকার প্রতিষ্ঠা করছে। তো সেটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। আবার যদি ধরি যে আমি তোমার একটা বান্ধবী বা আমি তোমার টিচার, তোমাদের বাড়ি গিয়ে আমি বললাম তোমরা সবাই বাড়ি থেকে বের হয়ে যাও, এই বাড়িটাতে আজকে আমি একাই থাকবো। তো দেখো বাড়িটা কিন্তু তোমাদের, কিন্তু থাকছে কে, আমি। তো আমি তোমাদের বাড়িতে গিয়ে আমার অধিকার প্রতিষ্ঠা করছি। তো এটাকেই বলা হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমরা আসি যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। এখানে আমাদের জানতে হবে যে শক্তিশালী দেশটাকে, এখানে কোনো বান্ধবী বন্ধুর কথা আমি আনছি না, এটা যেহেতু আমরা ইতিহাস পড়ছি তাই ইতিহাসের আস্তে আস্তে আমরা ইতিহাসে ঢুকি, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে শক্তিশালী দেশ ছিল হচ্ছে ইউরোপ দেশ। কোথায়? ইউরোপ দেশ। এই যে ইউরোপটা দেখছো, এই ইউরোপ দেশটা ছিল কিন্তু শক্তিশালী দেশ। এবং দুর্বল দেশ যদি আমরা দেখি, সেই দুর্বল দেশটা হচ্ছে ভারত। এই ভারত ছিল কিন্তু দুর্বল দেশ, ঠিক আছে। এই ভারত ছিল হচ্ছে দুর্বল দেশ। এই ভারতটা যে আছে, এই ভারত ছিল দুর্বল দেশ এবং ইউরোপ ছিল শক্তিশালী দেশ। এই ইউরোপ শক্তিশালী যে দেশটা রয়েছে, সেই দেশটা ভারতের যে জায়গা রয়েছে, যে জমি জায়গা রয়েছে, যে সোনা গয়না রয়েছে, ভারতের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত জিনিসপত্রের ওপর ইউরোপের মানুষরা কিন্তু অধিকার প্রতিষ্ঠা করতে শুরু করে। এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তো মেইন আমাদের জানতে হবে যে একটা মানুষ, দেখো তোমার বন্ধু তোমার কলমটা নিয়ে নেবে, তোমার বন্ধু তোমার কলমটা নিয়ে নেবে। এই নিয়ে নেওয়ার আগে তোমার বন্ধু তো তোমাদের বাড়িতে আসতে লাগবে। তোমার বন্ধু তো জাদু করে তোমার বাড়ি থেকে সরাসরি মন্ত্র করে এই পেনটা তার হাতে পৌঁছে যেতে পারে না। তোমার বন্ধুকে তোমাদের বাড়ি আসতে লাগবে, তারপরেই তোমার পেনটাকে তোমাকে একটু মেরে টেরে তোমার পেনটা নিতে লাগবে। তো মেইনলি আমাদের এটা ক্লিয়ার বিষয়টা। তো মেইনলি হচ্ছে ইউরোপ থেকে কিভাবে প্রথমে কি করতে হবে, আসতে হবে। তো ইউরোপ থেকে আসলো, কোথায় আসলো? ভারতে, ঠিক আছে। বিষয়টা পরিষ্কার করে বোঝার চেষ্টা করবে যে ইউরোপ থেকে ভারতে কিন্তু কি করলো, মানুষরা আসলো। তো জানতে হবে যে প্রথম কোন মানুষটা এলো। প্রশ্ন হতেই পারে যে হ্যাঁ, আমার তো বান্ধবী আমাদের বাড়িতে এলো, আমার একটা কলম নিয়ে গেল, সেটার উপর অধিকার প্রতিষ্ঠা করলো, সেটা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। এবার এই পেনটা নেওয়ার জন্য কি করছে হচ্ছে, তাকে আসতে হয়েছে। তো তেমনি ভারতের যে জিনিসগুলো ছিল সোনা গয়না, সেগুলো নেওয়ার জন্য ইউরোপের যে মানুষগুলো রয়েছে তাদেরকে নিশ্চয়ই ভারতে আসতে হয়েছে। না হলে তারা কিভাবে তাদের ভারতবর্ষের যে জিনিসগুলো রয়েছে বা ইউরোপের যে জিনিস, ভারতের যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো তারা কিভাবে ইউরোপে নিয়ে যাবে? তাদের ইউরোপ থেকে তাহলে ভারতে আসতে হবে, তবেই তারা ভারতের জিনিসপত্র নিজেদের কাছে নিয়ে যেতে পারবে। তো মেইনলি এখান থেকে তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন ঘটছে যে কিভাবে তারা আসলো, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে কে, কোন মানুষটা সর্বপ্রথম এলো? তোমার বন্ধু মোটি তোমাদের বাড়িতে প্রথম এলো, কিন্তু এই ইউরোপ থেকে কোন মানুষটা ভারতে সর্বপ্রথম এলো? এবার হচ্ছে কত সালে এলো, আজকে এসেছে, কালকে এসেছে না, এটা জানতে হবে যে কত সালে বা কোন সময়কালে অ্যাকচুয়ালি ভারতে, ইউরোপ থেকে ভারতে এসেছিল, ঠিক আছে। তো এবার কিভাবে এসেছিল, কেন এসেছিল, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে বারবার ঘুরপাক খাচ্ছে। এবং তারা কিভাবে ভারতের ওপর, ভারতের জিনিসের ওপর একের পর এক আধিপত্য প্রতিষ্ঠা করলো, এই নিয়ে তোমাদের বিশাল কিন্তু বিস্তৃত প্রশ্ন এবং ভ্যারিয়াস কোশ্চেন্স তোমাদের মনে কিন্তু যাচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার আগে প্রত্যেকটা কনসেপ্ট যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই দয়া করে বলছি কমেন্টে জানাবে। আমি তোমাদের বারংবার বলছি কমেন্টে জানাবে। আমি দরকার হলে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু এই জিনিসগুলো বোঝাবো, ঠিক আছে। প্রচুর কোশ্চেন্স কিন্তু এখান থেকে আসবে। তো মেনলি ইউরোপ থেকে ভারতে আসলো। তো আমাদের প্রথম জানতে হবে কে আসলো, কবে আসলো এবং কিভাবে আসলো। সেটা জানলেই আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি লিখে নিই কে, কবে, কোথায়। তো আমি এখানে লিখে নিয়েছি যে প্রথম কোন নাবিক ইউরোপ থেকে ভারতে এসেছিলেন এবং কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, তিনি কি একাই এসেছিলেন, এই সমস্ত কিছু আমি কিন্তু লিখে নিয়েছি। খুব গল্পের ছলে বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবে। তো এই ইউরোপের বার্থেলোমিউদিয়াস নামে কি ইউরোপের একটা মানুষ ছিল, যার নাম কি বার্থেলোমিউদিয়াস। এই বার্থেলোমিউদিয়াস নামে ইউরোপের একটা মানুষ ছিল। তিনি কি করেছিলেন, তিনি একটা নাবিক নিয়ে কি একটা নৌকা নিয়ে, এটা জলপথ দিয়ে এসেছিলেন, তো একটা নৌকা নিয়েছিলেন। এই নৌকা নিয়ে, এটা তো জলপথ, এটা তো জল, তো সেই নৌকা নিয়ে তারা জলপথে কিন্তু রওনা হয়েছিল কোথায়, ভারতে যাওয়ার জন্য। মানে ভারতে যাওয়ার জন্য তারা কিন্তু নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল। তো প্রথম মানুষটা যে ছিলেন, ইউরোপের প্রথম যে মানুষটা ছিলেন, তার নাম কি বার্থেলোমিউদিয়াস। সেই সময়কালটা কখন, যখন তারা রওনা হয়েছিলেন, যাত্রা শুরু করেছিলেন, সেই সময়কালটা হচ্ছে 1487।
বা 87, 1487-এ তারা কি 14,087-এ তারা কিন্তু তাদের যাত্রা শুরু করেছিলেন। এবার এর পরবর্তী সময় তারা কিভাবে যাত্রাটা শুরু করলো, তারা যখন একটা জাহাজ নিয়ে, তারা 2 জন বন্ধু ছিল, তারা ইউরোপে একটা মানুষের নাম ছিল বার্থোলোমিউ দিয়াজ, তারা তারা হচ্ছে কি করেছিলেন, তারা যে সময়কালটায় যাত্রা শুরু করেছিলেন সেই সময়কালটা হচ্ছে 1487 সালে। এবং তারা কি করেছিলেন, তারা এই বার্থোলোমিউ দিয়াজ যে মানুষটা ছিলেন তিনি কি একাই সেই জাহাজে উঠে গেছিলেন না, তিনি একাই গেলে তো হবে না, একটা নাবিক চালক লাগবে বা জাহাজ চালক লাগবে, তাই না? তো তিনি তার একজন বন্ধু, তিনি এই যে বার্থোলোমিউ দিয়াজ এবং তার একজন বন্ধু, এই 2জন মিলে কিন্তু রওনা হয়েছিলেন। কোথায় যাবে, সেটা হচ্ছে ভারতের দিকে যাবে বলে তারা কিন্তু তাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন, ঠিক আছে, জাহাজ বা নৌকা নিয়ে কিন্তু তারা বেরিয়ে পড়েছিলেন। এবার তার বন্ধুটার নাম কি, তার নাম তো বার্থোলোমিউ দিয়াজ, কিন্তু তার বন্ধুটার নাম কি, দ্বিতীয় জন ছিল এই বার্থোলোমিউ দিয়াজের বন্ধু। এই 2জন বন্ধু মিলে তারা বেরিয়ে পড়েছিল। এরপরে হচ্ছে যে তারা তো বেরিয়ে ঠিকই পড়েছিল, কিন্তু তারা কিভাবে অ্যাকচুয়ালি ভারতে পৌঁছালো এই জিনিসটা আমাদের জানতে হবে। তো মেইনলি এই যে কিভাবে 1487 তারা কিন্তু তারা যাত্রা শুরু করেছিল, এবং তারা কি করেছিল, প্রথমত এই জলপথ পেরিয়ে, মানে এই এখানে যে আটলান্টিক মহাসাগর রয়েছে, এই আটলান্টিক মহাসাগর পেরিয়ে তারা কিন্তু আফ্রিকার যে উত্তমাশা একটা অন্তরীপ রয়েছে, ঠিক আছে, একটা অন্তরীপ রয়েছে, ধরো এখানে সেই আফ্রিকার উত্তমাশা অন্তরীপ, কি এটা উত্তমাশা অন্তরীপ, উত্তমাশা অন্তরীপ, অন্তরীপ, এই উত্তমাশা অন্তরীপে কিন্তু এই কি করলো, তো এই যে 2জন তারা বন্ধু ছিল, এই 2জন বন্ধু কি করেছিল, আফ্রিকার যে উত্তমাশা অন্তরীপ সেটা কিন্তু প্রদক্ষিণ করেছিল, মানে জাহাজটাকে ধীরে 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 এইদিকে নিয়ে এসে তারা এই যে উত্তমাশা অন্তরীপটা আছে, এই উত্তমাশা অন্তরীপটায় তারা কিন্তু প্রদক্ষিণ করেছিল, ধীরে ধীরে এইদিকে জাহাজটা এইদিকে নিয়ে এসে এসে তারা কিন্তু এই যে উত্তমাশা অন্তরীপটা রয়েছে এটা কিন্তু তারা এরকম গোল করে মানে প্রদক্ষিণ করেছিল, ঠিক আছে, চারপাশে ঘুরেছিল। তো উত্তমাশা অন্তরীপ তারা প্রদক্ষিণ করেছিল, ঠিক আছে, উত্তমাশা অন্তরীপ কিন্তু তারা প্রদক্ষিণ করেছিল। তাহলে বোঝা গেল, তাহলে 1487 সালে তারা কিন্তু কি করেছিল, তাদের যাত্রা শুরু করেছিল, এবং এই তারপরে কি, তারপরে হচ্ছে তারা আফ্রিকার যে উত্তমাশা অন্তরীপটা রয়েছে সেই উত্তমাশা অন্তরীপ পেরিয়েছিল, ঠিক আছে, উত্তমাশা অন্তরীপ কিন্তু পার হয়েছিল। এবার এই উত্তমাশা অন্তরীপ পার হওয়ার সময় তার যে বন্ধু ছিল, তার বন্ধুটার নাম কি, তার বন্ধুটার নাম হচ্ছে দ্বিতীয় জন, কি দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন একটা কথা বলেছিল যে তিনি এই দ্বিতীয় জন মনে করেছিলেন যখন তাদের জাহাজটা এইখানে থাকছিল, ঠিক আছে, যখন তাদের জাহাজটা এই জায়গায় দাঁড়িয়ে, তখন তার বন্ধুর নাম কি, দ্বিতীয় জন। তো তিনি বলছিলেন যে দেখো বার্থোলোমিউ দিয়াজ, হয়তো এই যে অন্তরীপটা, এই উত্তমাশা অন্তরীপটা যদি আমরা পার হই, তাহলেই বোধহয় আমাদের প্রাচ্য দেশে বা আমাদের নিজেদের দেশে পৌঁছানো সম্ভব। তো মনে রাখতে লাগবে তো, যে দিক দিয়ে আমি গেলাম সেই রাস্তাটা তো আমাকে মনে রাখতে হবে যে আমি কোন দিক দিয়ে গেছিলাম। তো মেইনলি এই বার্থোলোমিউ দিয়াজের সঙ্গে যে তার বন্ধু ছিল দ্বিতীয় জন, তিনি বললেন যে দেখো বার্থোলোমিউ দিয়াজ, আমরা হয়তো এই যে অন্তরীপটা রয়েছে এই অন্তরীপটা যদি আমরা পার করি, ধরো আমি এদিক থেকে যদি এদিকে যাই, তাহলেই বোধহয় আমরা আমাদের নিজেদের দেশে পৌঁছাতে পারবো। এই কথাটা কে বলেছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় জন। তাহলে প্রশ্ন এখান থেকে আসতে পারে যে উত্তমাশা অন্তরীপ পেরোলেই বোধহয় প্রাচ্য দেশে পৌঁছানো সম্ভব, এটা কার উক্তি বা কে বলেছেন, সেটা হচ্ছে দ্বিতীয় জন বলেছেন। এবার তিনি এই উত্তমাশা অন্তরীপের নাম দিয়েছিলেন কি, ঝড়ের অন্তরীপ, কারণ এখানে প্রায় সময়ই ঝড় দেখা যায়, তাই এই অন্তরীপের উত্তমাশা অন্তরীপের নাম দিয়েছিলেন ঝড়ের অন্তরীপ। কে দিয়েছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন উত্তমাশা অন্তরীপের নাম দিয়েছিলেন ঝড়ের অন্তরীপ, ঝড়ের অন্তরীপ, অন্তরীপ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উত্তমাশা অন্তরীপ নাম, উত্তমাশা যে অন্তরীপটা রয়েছে সেটার নাম পরিবর্তন করে সেটার নাম ঝড়ের অন্তরীপ কে দিয়েছিল, সেটা হচ্ছে দ্বিতীয় জন, কিন্তু উত্তমাশা অন্তরীপের নাম পরিবর্তন করে সেই অন্তরীপটার নাম দিয়েছিল কি, ঝড়ের অন্তরীপ। এটুকু মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো কিন্তু গল্পের ছলে আর কি মনে রাখবে। তো বোঝা গেল তারা কি করলো, তারা হচ্ছে তাদের যাত্রা শুরু করলো এবং তারা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ কিন্তু প্রদক্ষিণ করেছিল, ঠিক আছে। তো প্রশ্ন যদি আসে যে উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেন, তাহলে সেটা হচ্ছে বার্থোলোমিউ দিয়াজ। সর্বপ্রথম কিন্তু উত্তমাশা যে অন্তরীপটা রয়েছে সেটা কিন্তু প্রদক্ষিণ করে, মানে এর চারপাশে ঘুরেছিল সর্বপ্রথম কে, বার্থোলোমিউ দিয়াজ। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, প্রশ্নটা লিখে নিয়ে পড়বে।
এখানে যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম কে উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে, তাহলে সেটা কি হবে, বার্থোলোমিউদিয়াস সর্বপ্রথম কিন্তু উত্তমাশা অন্তরীপটা প্রদক্ষিণ করেছিল। বোঝা গেল? তাহলে এবার এই উত্তমাশা অন্তরীপের নাম ঝড়ের অন্তরীপ কি দিয়েছিল, সেই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে আফ্রিকা মহাদেশকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কিন্তু বলেছেন, ঠিক আছে। এবার যখন তারা আফ্রিকা মহাদেশ বেয়ে, যারা তখন এই আফ্রিকা মহাদেশ কে পার করে যখন তারা নাবিকটা নিয়ে এই ভারতের দিকে রওনা হচ্ছিল, তখন তারা আফ্রিকা মহাদেশটা দেখেছিল এবং দেখার পর তারা কিন্তু এই আফ্রিকা মহাদেশটার নাম দেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে কেন, কি এমন কারণ ছিল যার কারণে এই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হচ্ছে। তো প্রথম হচ্ছে আফ্রিকার যে জঙ্গলগুলো যদি তোমরা দেখো, গাছপালা, সেখানে কিন্তু অনেক উঁচু উঁচু গাছপালা, যার কারণে সেখানে ভেতরের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে কিন্তু সূর্যের আলো অতটা পৌঁছাতে পারে না, কারণ গাছেরা যখন অনেক বড় হয় তখন তারা ছাতার মতো তাদের যে পাতা সেটা কিন্তু নিয়ে থাকে, যার কারণে সূর্যরশ্মি সেখানে ভেদ করে নিচের দিকে আলো যেতে পারে না, যার কারণে সেটা অন্ধকার, প্রায়শই কি অন্ধকার হয়ে থাকে। তাই এই আফ্রিকা মহাদেশের নাম কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ দেওয়া হয়। তাহলে যদি বলা হয়, যদি প্রশ্ন আসে যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়, সেটা হচ্ছে কি আফ্রিকা। তাহলে আফ্রিকাকে কি বলা হয়, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তাহলে প্রশ্ন কি আসবে যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশকে। তাহলে এতটুকু পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পর্যন্ত যাদের বিষয়টা ক্লিয়ার এখনো হয়নি তারা একটু কমেন্টে বলবে, এবং যাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে তারা পরের পার্টটা আমি যে বলবো সেটা কিন্তু লিখে লিখে পড়ার বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ বুঝে না থাকো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, যদি আমরা খুব কম সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে আমরা কিন্তু এটা বুঝিয়ে দেব, ভালো করে মনোযোগ দিয়ে 2 মিনিট এখানে মনোযোগটা কিন্তু ক্রিয়েট করো, ঠিক আছে। তো চলো, তো উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ মানে হচ্ছে যখন কোনো একটা শক্তিশালী দেশ কোনো দুর্বল দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এরপরে হচ্ছে যে আমাদের যে শক্তিশালী দেশ কে ছিল, ইউরোপ দেশ, এবং দুর্বল দেশ কে ছিল, ভারত। তো এই যে ইউরোপ দেশ থেকে ভারতের যে জিনিসগুলো নেওয়ার জন্য ইউরোপ থেকে কোনো একটা মানুষকে ভারতে আসতে হবে, তো ভারতে সর্বপ্রথম এসেছিলেন কি, বার্থোলোমিউদিয়াস। সময়কালটা কত, সময়কালটা 1487 সালে। এবার আমাদেরকে জানতে হবে যে কিভাবে আসলো, যে তারা হচ্ছে কি করেছিলেন, তারা তাদের যাত্রা শুরু করেছিলেন 1487 সালে, এবং যাত্রা শুরু করার পর তারা হচ্ছে আফ্রিকা মহাদেশটা বেয়ে তারা কিন্তু ভারতের দিকে রওনা হয়। তো এই যে আফ্রিকা মহাদেশটা পার হওয়ার সময় তারা একটা অন্তরীপের সম্মুখীন হয়েছিল, সেই অন্তরীপটার নাম কি, উত্তমাশা অন্তরীপ। তো তার সাথে যে বন্ধু ছিলেন, বার্থোলোমিউ শুধু একাই জানি, তার একজন বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন তিনি যখন উত্তমাশা অন্তরীপটা পার হচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে এই উত্তমাশা অন্তরীপটা পেরোলেই বোধহয় আমাদের নিজের দেশে কিন্তু যাওয়া সম্ভব। এটা বলেছিল কি, এটা হচ্ছে দ্বিতীয় জন। এবার হচ্ছে এই উত্তমাশা অন্তরীপে প্রায় ঝড় ঝঞ্ঝা কিন্তু ঘটে থাকে, তাই উত্তমাশা অন্তরীপের নাম দিয়েছিলেন কিন্তু ঝড়ের অন্তরীপ। বোঝা গেল? এবার এই যে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কিন্তু বলেছেন, কারণ সেখানে সূর্যরশ্মি, মাটি, গাছের পাতা ভেদ করে পৌঁছাতে পারে না, সেই অঞ্চলটা সবসময় অন্ধকার থাকে, তাই তারা কিন্তু এই আফ্রিকা মহাদেশের নাম দিয়েছিলেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা যতটা প্রশ্ন যেখান থেকে আসতে পারে সেই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের আগামীকাল মক টেস্ট নেব, অবশ্যই সেই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এতটুকু যাদের ক্লিয়ার তারা এখন আরেকটা জানবে যে সর্বপ্রথম আমরা দেখলাম বার্থোলোমিউদিয়াস এসেছে। এবার এই বার্থোলোমিউদিয়াস যখন আসলো তাকে অনুসরণ করে মানে 10 বছর পর আরেকজন আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি, একজন নাবিক, সেটা হচ্ছে ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা বার্থোলোমিউদিয়াসে ভারতে আসার 10 বছর পরে, কিন্তু বার্থোলোমিউদিয়াসের 10 বছর পরে ভাস্কো দা গামা তিনিও কিন্তু তার যাত্রা শুরু করেছিলেন, ভারতে আসার জন্য তিনি কিন্তু যাত্রা শুরু করেছিলেন। তো ভাস্কো দা গামা কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, ঠিক আছে, কে কে এসেছিলেন, এই সমস্ত কিছু আমরা এবার জানবো, এবং সেখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আসবে। এটা কিন্তু আমি তোমাদেরকে
এখনই বলে দিচ্ছি। তো সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভাস্কো দা গামা থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গল্পে চলে বুঝবে এবং প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার করে কিন্তু বোঝার চেষ্টা করবে। তো চলো, প্রথমে আমরা ইউরোপের একটা মানুষ দেখলাম, খুব সুন্দর একটা মানুষ। তার নাম কি? তার নাম হচ্ছে বার্থেলোমিউদিয়াস। তিনি হচ্ছে কি করলেন, ভারতে কিন্তু মানে উত্তমাশা অন্তরীপ পেরিয়ে ভারতে পৌঁছানোর চেষ্টা করলেন। এর পরবর্তী যে মানুষটা রয়েছে 10 বছর পরে আরেকজন মানুষ এই বার্থেলোমিউদিয়াজের কাছ থেকে মোটিভেশন নিয়ে আরেকজন মানুষ তিনিও তার যাত্রা কিন্তু শুরু করেছিলেন। তো সেই মানুষটার নাম কি? সেই মানুষটার নাম হচ্ছে ভাস্কো দা গামা। তো এবার হচ্ছে ভাস্কো দা গামা, তিনি মূলত এবার বার্থেলোমিউদিয়াজের পরে 10 বছর পরে ভাস্কো দা গামা তিনি মূলত কি করে, তিনিও তার ইউরোপ থেকে তার যাত্রা কিন্তু শুরু করেছিলেন। এবার আরেকটা তোমাদের জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ ইউরোপ করেছিল ভারতের ওপর। এবার ইউরোপ মহাদেশটা সম্পূর্ণ মহাদেশটা নয়, ইউরোপের দুটো দেশ রয়েছে। এই যে লালটা দেখতে পাচ্ছ সেটা ইউরোপ, এবং এইটা যে দেখতে পাচ্ছ এটা ইউরোপ মহাদেশের দুটো দেশ ছিল, একটা হচ্ছে পর্তুগাল এবং আরেকটা ছিল স্পেন। এই ইউরোপের দুটো দেশ পর্তুগাল এবং স্পেন, এই দুটো দেশ কিন্তু ভারতের যে জিনিসের ওপর তারা অধিকার প্রতিষ্ঠা করা শুরু করেছিল। ঠিক আছে, তো এটা যে রয়েছে সেটা হচ্ছে পর্তুগাল। কি? পর্তুগাল। এটা হচ্ছে পর্তুগাল, এটা হচ্ছে পর্তুগাল, আর এটা হচ্ছে স্পেন। তো এই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করে আমি ভুলে গেছি। ঠিক আছে, এর জন্য আমি খুবই দুঃখিত। দেখো, আমরা দেখলাম যে যখন কোনো শক্তিশালী দেশ দুর্বল দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এবার কথা হচ্ছে যে ইউরোপ মহাদেশের সমস্ত মানুষ কিন্তু ভারতে আসেনি। ইউরোপের দুটো দেশ রয়েছে মেনলি, একটা হচ্ছে কি পর্তুগাল এবং একটা কি স্পেন। এই দুটো দেশ কিন্তু এই দুটো দেশের মানুষগুলো কিন্তু ভারতে আসতে শুরু করে এবং ভারতের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা কিন্তু বা অধিকার প্রতিষ্ঠা করা কিন্তু শুরু করে। বিষয়টা ক্লিয়ার? এবার যেটা মেইন কথা হচ্ছে যে আজকে যে টপিকটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে পর্তুগাল। আমরা যে নামটা পড়লাম যে বার্থেলোমিউদিয়াস, তিনি কিন্তু পর্তুগালের মানুষ ছিলেন। সেই পর্তুগালের একজন মানুষ, তিনি কিন্তু ভারতের সর্বপ্রথম, তাহলে ভারতে কে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ করেছিল? সর্বপ্রথম ইউরোপের কোন দেশটা? সেটা হচ্ছে পর্তুগাল। এই পর্তুগালের মানুষ বার্থেলোমিউদিয়াস সর্বপ্রথম কিন্তু ভারতের দিকে রওনা হয়েছিল। এবার পর্তুগালে আরেকজন আমরা মানুষের নাম দেখব, তিনিও কিন্তু একজন পর্তুগালের নাবিক ছিলেন যিনি ভারতে এসেছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা 1497 সালে তার কিন্তু যাত্রা শুরু করেছিলেন। আমরা খুব ভালোভাবে জানি যে বার্থেলোমিউদিয়াস কিন্তু দুজন, একজন তার বন্ধু এবং তিনি, এই দুজন মিলেই কিন্তু তাদের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু এই 10 বছর পরে যখন ভাস্কো দা গামা তিনি যখন তার যাত্রা শুরু করেছিলেন, তখন তিনি 4টি জাহাজ, একটি জাহাজ না 4টি জাহাজ এবং 118 জন কিন্তু সেনা নিয়ে বা তার সৈন্য নিয়ে বা তার হচ্ছে সঙ্গী নিয়ে তিনি কিন্তু তার যাত্রা রওনা করেন। কটি? এটা হচ্ছে 4টি জাহাজ এবং 118 জন নাবিক। এই 118 জন নাবিক নিয়ে কিন্তু তিনি তার যাত্রা শুরু করেছিলেন। জাহাজ, বোঝা গেল? তাহলে বার্থেলোমিউদিয়াসের মতো একটা জাহাজ নিয়ে কিন্তু ভাস্কো দা গামা তিনি তার যাত্রা শুরু করেননি, তিনি ভারতের দিকে এগোননি। তিনি 4টা জাহাজ এবং 118 জন নাবিক নিয়ে কিন্তু তিনি তার যাত্রাটা শুরু করেছিলেন। কোথায় যাবেন? ভারতে যাবেন। এবার কথা হচ্ছে যে তারা কিভাবে গিয়েছিলেন। খুব শখ করে, খুব আনন্দ হৈহুল্য মজা করে যখন তারা তাদের যাত্রাটা শুরু করেছিলেন ঠিকই, কিন্তু এবার কথা হচ্ছে যে তারা কিভাবে ভারতে পৌঁছালেন। তো প্রথম হচ্ছে তারা মেইনলি কী করেছিলেন, তারা আমেরিকা মহাদেশ, তারা যখন এই যে তাদের জাহাজটা এই দিকে গিয়ে আমেরিকা মহাদেশ বেয়ে গিয়ে তারা তাদের নাবিকটা কিন্তু তারা উত্তমাশা যে অন্তরীপটা রয়েছে সেই উত্তমাশা অন্তরীপটা কিন্তু প্রদক্ষিণ করেছিলেন। তারপরেই তারা ভারতের যে কালিকট বন্দর রয়েছে, কি এখানে যে কালিকট বন্দর রয়েছে, তার আগে আমরা আমেরিকা মহাদেশ সম্পর্কে কিছু জেনে নেব। যেহেতু পর্তুগালের একজন রাজা ভাস্কো দা গামা তিনি কি করেছিলেন, আমেরিকা মহাদেশ কিন্তু সর্বপ্রথম কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। মানে দেখো,
বার্থিলোমিউ দিয়াজ কিন্তু আমেরিকা নামে যে একটা মহাদেশ ছিল সেটা কিন্তু তিনি জানেননি। কেন? কারণ তিনি সমুদ্রের আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর বেয়ে গিয়ে তিনি কিন্তু এই অন্তরীপটা পার হয়েছেন। কিন্তু এই ভাস্কো দা গামা আমেরিকা মহাদেশ নামে যে একটা মহাদেশ ছিল সেই মহাদেশ বেয়ে কিন্তু তার জাহাজটা যায় এবং আমেরিকা নামে যে একটা মহাদেশ আছে সেটাও কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে আমেরিকা মহাদেশ সর্বপ্রথম কে আবিষ্কার করেন বা আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে ভাস্কো দা গামা। এখানে আবিষ্কার কথাটার মানে কি? সে তো একটা নতুন ভূমি একটা গঠন করে, সে তো মাটি খুঁড়ে এনে সেখানে জমো করে সেখানে তো বাড়ি তৈরি করেনি। তিনি আবিষ্কার করেন মানে বলতে বোঝাচ্ছে যে আমেরিকা নামে একটা ভূখণ্ড আছে এবং সেখানেও অনেক মানুষ বাস করে, সেটা সর্বপ্রথম আর কি দেখেছিলেন। কে দেখেছিলেন? সেটা হচ্ছে ভাস্কো দা গামা। তাহলে এখান থেকে প্রশ্ন যদি আসতে পারে যে আমেরিকা মহাদেশ সর্বপ্রথম কে আবিষ্কার করেন, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবে। এবার হচ্ছে যে আমেরিকা মহাদেশটা যে রয়েছে, আমেরিকা মহাদেশটা হঠাৎ একটা নাম হয়ে যাবে? তো যে কোনো একটা জিনিসের নাম কোনো কারণে হয় বা কারো নাম অনুসারে হয়, তাই না? তো মেইনলি হচ্ছে আমেরিকা মহাদেশটা যে নাম হয়েছিল, এই আমেরিকা মহাদেশটার নাম হয়েছিল আমেরিগো ভেসপুচির নাম অনুসারে। আমেরিগো যে ভেসপুচি ছিলেন তার নাম অনুসারে কিন্তু এই আমেরিকা মহাদেশের কিন্তু নামকরণ হয়েছিল। এখান থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা জানলাম। ফার্স্ট প্রশ্ন যে আমেরিকা মহাদেশ কে সর্বপ্রথম আবিষ্কার করেন, ভাস্কো দা গামা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমেরিকা মহাদেশ নামকরণ হয় কার নাম অনুসারে, সেটা হচ্ছে আমেরিগো ভেসপুচির নাম অনুসারে। আর 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে আমেরিকা একটা মহাদেশ, সেখানেও কিন্তু অনেক দেশের কিন্তু মানুষ সেখানেও কিন্তু উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ করে সেখানে কিন্তু সেই দেশটারও ওপর কিন্তু অধিকার প্রতিষ্ঠা করা শুরু করে। কিন্তু যেটা মেইন বিষয় হচ্ছে যে তারা কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। কত? তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্বাধীনতা লাভ করেছিল। সেটা হচ্ছে 1783 সালে কিন্তু তারা কি করেছিল? আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে, সেটা হচ্ছে আমেরিকা কত সালে? 1783 সালে আমেরিকা স্বাধীনতা লাভ কিন্তু করেছিল। আচ্ছা, আচ্ছা, তাহলে এতটা বোঝা গেল। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের যেটা কোশ্চেন রয়েছে, আমরা দেখলাম যে তারা কিভাবে আসলো। প্রথমত আমেরিকা কোথায় গেল? তারা প্রথমত আমেরিকা গেল। এই আমেরিকা মহাদেশ তারা আবিষ্কার করলো, আমরা জানলাম আমেরিকা মহাদেশ আবিষ্কার করলো। এরপরে তারা কোথায় গেল? এরপরে তারা উত্তমাশা অন্তরীপ পেরোলো। কি? উত্তমাশা অন্তরীপ। তো প্রথমে আমেরিকা মহাদেশে যখন তারা গেল, আমেরিকা মহাদেশ থেকে আমরা কটা প্রশ্ন পেলাম? 3টা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পেলাম। এবার তারা উত্তমাশা অন্তরীপ পেরোলো। কি? উত্তমাশা অন্তরীপ। উত্তমাশা অন্তরীপ, এই উত্তমাশা অন্তরীপটা কিন্তু তারা পেরোলো। এটা নিয়ে কোনো রকম প্রশ্ন তারা করেননি। এই উত্তমাশা অন্তরীপ পেরোনোর পর তারা কোথায় গেছিল? ভারতে গেছিল। এবার ভারতে তারা গেছিল ঠিকই, কিন্তু ভারতের কোন জায়গাটাই তারা গেছিল? ভারতে প্রবেশ করেছে মানে ভারতের যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় তারা যাবে, নির্দিষ্ট জায়গায় তারা পদার্পণ করবে, পা রাখবে। তো সর্বপ্রথম ভারতের যে কালিকট যে বন্দরটা রয়েছে, কি? কালিকট বন্দর, যে উত্তর পশ্চিম মানে এই যে এটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম যে কালিকট বন্দরটা যে রয়েছে, এই যে এটা কালিকট বন্দর, এই কালিকট বন্দরে কিন্তু সর্বপ্রথম কি করেছিল? কালিকট বন্দরে কিন্তু ভাস্কো দা গামা কিন্তু পৌঁছেছিল। কত সালে? এবার আমাদের জানতে হবে যে কালিকট বন্দর ভারতের কি? ভারতের কালিকট বন্দরে মেনলি হচ্ছে ভাস্কো দা গামা কিন্তু এই দেখো কালিকট আগে লিখে নিই, কালিকট বন্দরে কিন্তু পৌঁছেছিল। সেটা হচ্ছে কত সালে? তো দেখো আমরা খুব ভালোভাবে জানলাম যে ভাস্কো দা গামা 4টা জাহাজ এবং 118 জন নাবিক সহ তিনি তার যাত্রাটা শুরু করলেন। যাত্রা শুরু করার পরবর্তী কয়েকদিন পরে আমেরিকা মহাদেশ কিন্তু তিনি আবিষ্কার করেন। এর আমেরিকা মহাদেশ থেকে আবার ফিরে গিয়ে তিনি উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করেন, করে তারপরে তিনি ভারতের দিকে কিন্তু প্রবেশ করেন। এই ভারতে অলরেডি তিনি পৌঁছে গেছিলেন, ঠিক আছে? তো ভারতের কোথায় পৌঁছেছিলেন? কালিকট বন্দরটা যে রয়েছে, ঠিক আছে, সেই কালিকট বন্দরে কিন্তু তারা পৌঁছেছিলেন। এবার জানতে হবে যে তারা যাত্রা শুরু করেছিলেন কত সালে? 1497 সালে। এবার তারা পৌঁছালো কত সালে? তারা পৌঁছেছিল 1497, 98 তারা পৌঁছেছিল। কি? 1498। এই 1498 কিন্তু ভাস্কর 1498 সালে
20 মে, 20 মে তারিখ, এই তারিখে কিন্তু তারা কি করেছিল, তারা হচ্ছে ভারতের যে কালিকট বন্দরটা রয়েছে সেই বন্দরে কিন্তু পৌঁছেছিল। বিষয়টা ক্লিয়ার? তাহলে তারা যাত্রা শুরু করার পর কালিকট বন্দরে পৌঁছেছিল 1497 সালে তারা যাত্রা শুরু করেছিল, এবং 1498 সালে 20 মে তারা কিন্তু ভারতের যে কালিকট বন্দর রয়েছে সেখানে কিন্তু তারা পদার্পণ করেছিল। এতটুকু বিষয় ক্লিয়ার যে কিভাবে তারা গেল কি না? এতটুকু বিষয় ক্লিয়ার হলে তোমরা যে কোনো প্রশ্ন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবে। আর এটা যে আমি তোমাদেরকে মহাদেশটা দেখাচ্ছি, এটা কিন্তু ভারতবর্ষের অর্থাৎ পৃথিবীর কিন্তু একটা ওয়ার্ল্ড ম্যাপ, এবং এখানে রয়েছে ভারত এবং এখানে রয়েছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এবার আমরা যে বিষয়টা জানবো যে খুব ভালোভাবে যখন ভাস্কো দা গামা এই কালিকট বন্দরে পৌঁছালেন, সেই কালিকট বন্দরে পৌঁছে তিনি কি করলেন সেটা জানতে হবে। তো যখন ভাস্কো দা গামা এই কালিকট বন্দরে পৌঁছালেন, তিনি দেখলেন যে শুধুমাত্র যে ভাস্কো দা গামা সমস্ত জিনিস নেওয়ার জন্য একাই এসেছে সেটা কিন্তু নয়, তার আগেও অনেক দেশের মানুষ কিন্তু ভারতের যে সোনা গয়না যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র নেওয়ার জন্য কিন্তু অলরেডি অনেক মানুষ কিন্তু এসে গেছে। তাই সে যখন ভারতে পৌঁছায়, সেই ভারতে যেগুলো পর্তুগিজ ঘাঁটি ছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু তিনি পতন ঘটায়, সেগুলো কিন্তু তিনি বন্ধ করে দেন। পর্তুগিজদের ঘাঁটিগুলো ছিল সেটা কিন্তু বন্ধ করে দেন, এবং পর্তুগিজদের ঘাঁটি মেনলি ছিল হুগলিতে। তাহলে পর্তুগিজদের যে প্রধান ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটা ছিল যেখানে তারা থাকতো, সেই পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল কিন্তু হুগলিতে। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে হুগলি। এই পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? হুগলিতে পর্তুগিজদের প্রধান কিন্তু ঘাঁটি ছিল, ঠিক আছে? এবার এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কি আবিষ্কার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ, মানে জলপথ পেরিয়ে যে ভারতে যাওয়ার যে একটা রাস্তা, সেটা সর্বপ্রথম কে তৈরি করেন বা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে ভাস্কো দা গামা সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতে যাওয়ার যে জলপথ সেটা কিন্তু আবিষ্কার করেছিল, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার পরীক্ষা আসতে চলেছে, ঠিক আছে? খুব ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গল্পের ছলে মনে রাখার চেষ্টা করবে, এবং এভরিডে রিভিশন তোমরা কিন্তু করবে, ঠিক আছে? তো এবার আমরা জানবো যে তারা যখন ভাস্কো দা গামা থেকে শুরু করে বার্থেলোমিউ দিয়াজ পর্যন্ত এই দুজন পর্তুগালের নাবিক যখন ভারতের দিকে পৌঁছালেন, তখন তারা ভারতে গিয়ে শুধুমাত্র কি তারা বসে থাকার জন্য গেল, তারা ঘোরার জন্য গেল, নাকি তারা কিসের জন্য গেল সেটা আমরা জানবো। তার আগে বলি যে ভাস্কো দা গামা এবং বার্থেলোমিউ দিয়াজ যারা ছিলেন, আমরা জানি যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ জিনিসটা কি, মানে অন্য দেশের ওপর অধিকার প্রতিষ্ঠা করা। তাই এই বার্থেলোমিউ দিয়াজ বা ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে প্রবেশ করলেন, তখন ভারতে গিয়ে তারা বিভিন্ন জায়গা দখল করলেন। শুধু যে ভারতের দখল করেছে তা কিন্তু নয়, আফ্রিকা যে মহাদেশটা রয়েছে, সেই আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গা কিন্তু তারা অধিকার করে, ঠিক আছে? ভারত থেকে শুরু করে আফ্রিকা বিভিন্ন জায়গা কিন্তু তারা অধিকার করে। এবার কথা হচ্ছে যে অধিকার করার পর তারা কি করে, কোথায় উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বিস্তার করে, কি দখল করে কি সেই প্রশ্নগুলো আমরা এখন জানবো। সেখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে চলেছে। আজকে আমি তোমাদের মেইনলি হচ্ছে পর্তুগালের যারা নাবিক ছিলেন, সেই পর্তুগাল নিয়ে যে কোশ্চেন আসতে পারে, সেই পর্তুগালের নাবিকদের নিয়ে, বা তারা কি করেছিল না করেছিল সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, সেটাই আমি তোমাদেরকে কিন্তু পড়াবো। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের স্পেনের কোন কোন নাবিক ভারতে পৌঁছালো, কি করলো গিয়ে, সেটা আমি তোমাদেরকে এর পরের পার্টের ভিডিও দেবো। তার আগে তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, ঠিক আছে? এবং পরের পার্টটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার হচ্ছে ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বার্থেলোমিউ দিয়াজ এবং ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে পৌঁছালেন, তখন তারা তো ভারতবর্ষে এমনি আর পৌঁছাননি, তারা যে কোনো একটা লক্ষ্যে ভারতবর্ষে পৌঁছেছেন। কি তাদের লক্ষ্যটা হচ্ছে বিভিন্ন জায়গা দখল করে সেটার উপর আধিপত্য বা অধিকার প্রতিষ্ঠা করা, এটাই তাদের মেন লক্ষ্য ছিল। তো উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ করলো, তারা দখল করলো। প্রথমে দেখতে হবে কোন কোন দেশ তারা দখল করেছিল। প্রথমত পর্তুগিজ দখল। প্রথমেই আমরা জানতে হবে যে পর্তুগালের যারা মানুষ ছিলেন, এই যে লাল কালি দিয়ে দেখছো, এটা ইউরোপের একটা দেশ যেটার নাম হচ্ছে কি
গাল। এই পর্তুগালের যারা জনগণ আছে তাদেরকে কিন্তু পর্তুগিজ বলা হয়, ঠিক আছে। যেমন ভারতের জনগণকে ভারতীয় বলা হয়, সেরকম পর্তুগালের যে যারা জনগণ ছিলেন তাদের কিন্তু পর্তুগিজ বলা হয়। তো পর্তুগিজরা একের পর এক ভারতে আসলো, এসে তারা কি করলো, বিভিন্ন জায়গা দখল করলো। যেমন কি সর্বপ্রথম যে জায়গাটা দখল করেছে সেটা হচ্ছে কিউটা। এই আফ্রিকার নাবিক নিয়ে গিয়ে যখন তারা আফ্রিকার যে মহাদেশটা যখন তারা হচ্ছে প্রদক্ষিণ করছে বা তারা হচ্ছে পার করছে, তখন তারা আফ্রিকার যে কিউটা নামে যে জায়গাটা আছে সেটা 1415 সালে কিন্তু পর্তুগিজরা কিন্তু দখল করেছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে কিউটা কারা দখল করেছিল, সেটা হচ্ছে কারা, পর্তুগিজরা। এবং যদি বলে যে কিউটা পর্তুগিজরা কিউটা কত সালে দখল করেছিল, সেটা হচ্ছে 1415 সালে আফ্রিকার যে কিউটা সেটা কিন্তু দখল করেছিল পর্তুগিজরা। এবার হচ্ছে যে যখন কিউটা দখলটা করেছিল, তো এমনি এমনি তো একটা মানুষ কিউটা দখল করতে পারে না, তার জন্য অনেকের প্রয়োজন আছে, কারো মতামতের প্রয়োজন আছে বা কারো সাপোর্টের প্রয়োজন আছে, তাই না? যারা আমাকে সাপোর্ট করবে, দেখো আমি ভালো রেজাল্ট করব বা ভিডিও করার জন্য আমার বাবার প্রয়োজন আছে, কারণ বাবা আমাকে ফোন কিনে দিয়েছে, বোর্ড কিনে দিয়েছে, এরকম। তো সেরকমভাবে যে এই যে কিউটা যে মানুষটা দখল করলো, সেই মানুষটা দখল করার ক্ষেত্রে মানে সেখানে সাহায্য করেছিল, মানে সেখানে যে সাহায্য করেছিল কিউটা দখলে যে মানুষটা সাহায্য করেছিল, এটা দ্বিতীয় জন এবং প্রিন্স হেনরি। তাহলে দ্বিতীয় জন এবং প্রিন্স হেনরির এর পৃষ্ঠপোষকতায় মেনলি আফ্রিকার কিউটা আছে, সেই কিউটা কিন্তু পর্তুগিজরা দখল করেছিল। আর দ্বিতীয় প্রশ্ন কি, যে এইচ পেরি যখন পর্তুগিজরা যখন কিউটা আফ্রিকার কিউটা দখল করেছিল, তখন যে এইচ পেরি নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা উক্তি দিয়েছেন, সেই উক্তিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আসতে পারে কিসের উক্তি, ঠিক আছে। তো উক্তিটা হচ্ছে যে এই আফ্রিকার কিউটা দখলের ফলে মধ্যযুগের যে ধর্মযুদ্ধ একটা কুস্ট্রেট তার আধুনিক পর্বে প্রবেশ করে, এই কথাটা কিন্তু যে এইচ পেরি বলেছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কিউটা দখলে, আফ্রিকার কিউটা দখলের ফলে মধ্যযুগের কুস্ট্রেট বা ধর্মযুদ্ধ তার আধুনিক পর্বে প্রবেশ করেছিল, এই কথাটা কে বলেছিল, সেটা হচ্ছে যে এইচ প্যারি। এই যে এইচ প্যারি কিন্তু এই কথাটা বলেছিল। মানে কি, আমরা জানি কুস্ট্রেট মানে একটা ধর্মযুদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষের সমন্বয়ে যে যুদ্ধটা হয় সেটাই হচ্ছে ধর্মযুদ্ধ। এবার এই ধর্মযুদ্ধটা হয়েছিল যখন পর্তুগিজরা যখন কিউটা জায়গাটা দখল করে নেয়, তখন তাদের মধ্যে তারা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিন্তু একটা যুদ্ধ সৃষ্টি হয়, যেটাই হচ্ছে ধর্মযুদ্ধ। তো ধর্মযুদ্ধ শুরু হয় তখনই যখন পর্তুগিজরা এই কিউটাটা দখল করে, কারণ পর্তুগিজরা যারা ধর্ম ছিল সেটা আলাদা ধর্ম ছিল, আফ্রিকার যে মানুষগুলো ছিল তাদের ধর্ম আলাদা ছিল। তো ধর্মের ভিত্তিতে যে যুদ্ধটা হয় সেটাই হচ্ছে ধর্মযুদ্ধ বা কুস্ট্রেইট। এর পরবর্তী সময়ে মানে পর্তুগিজরা যখন সর্বপ্রথম কিউটা দখল করেছিল, আফ্রিকার কিউটা দখল করেছিল, পরবর্তী 2 নম্বরে রয়েছে যে কেপ বোজাডর। আফ্রিকার যে কেপ বোজাডর যে রয়েছে সেটা 1434 সালে কিন্তু পর্তুগিজরা দখল করেছিল। তো প্রথম পয়েন্টে কি কিউটা দখল করেছিল, দ্বিতীয় পয়েন্টে হচ্ছে কেপ বোজাডর 1434 সালে কিন্তু পর্তুগিজরা আফ্রিকার যে কেপ বোজাডর যে অঞ্চলটা রয়েছে সেখানে দখল করে নেয়, এবং দখল করে তারা কিন্তু সেখানে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে। সেটা পরের ব্যাপার। যে কেপ বোজাডর, তাহলে আসতে পারে যে আফ্রিকার কেপ বোজাডর কারা দখল করে, সেটা হচ্ছে পর্তুগিজরা আফ্রিকার কেপ বোজাডর দখল করে। এর পরবর্তী হচ্ছে 3 নম্বরে কি দখল করে, 3 নম্বরে হচ্ছে সাউটোম নামে একটা আফ্রিকার দ্বীপ ছিল, সেই দ্বীপটা দখল করেছিল কিন্তু পর্তুগিজরা। তাহলে পর্তুগিজরা সাউটোমে যখন দ্বীপটা দখল করলো, শুধুমাত্র যে তারা দ্বীপটা দখল করলো সেটাই নয়, তারা দ্বীপটা দখল করার পাশাপাশি সেখানে তারা আখের চাষ শুরু করলো, এবং সেখানে এই আখ বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা তারা উপার্জন করতে শুরু করলো, ঠিক আছে। তো সাউটোমে তারা আখের চাষ শুরু করলো। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে সাউটোম যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপে কারা দখল করে, অথবা আসতে পারে যে সাউটোম দ্বীপ পর্তুগিজরা দখল করে সেখানে কিসের চাষ শুরু করে, সেটা হচ্ছে আখের চাষ শুরু করে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে কেপ বোজাডর হলো, তারপরে মালাক্কা দখল করেছিল 1511 খ্রিস্টাব্দে। তাহলে শুধুমাত্র দেখো আফ্রিকাতেই কিন্তু তারা আধিপত্য বা অধিকার প্রতিষ্ঠা করেছিল। সর্বপ্রথম আফ্রিকার কিউটায় তারা দখল করলো, কেপ বোজাডরটা যে রয়েছে সেটা দখল করলো, আবার সাউটোম যে দ্বীপটা রয়েছে সেখানেও সেটাও
কী করলো সেটাও তারা দখল করে নিল। কারা নিল? সেটা হচ্ছে পর্তুগিজরা। তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে অ্যাকচুয়ালি পর্তুগিজরা কোথায় কোথায় দখল করেছিল। পর্তুগিজরা শুধুমাত্র আফ্রিকা যে মহাদেশটা রয়েছে সেই আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল তারা কিন্তু দখল করে নিয়েছিল, নিজেদের করে নিয়েছিল। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, সেই জিনিসগুলো নামগুলো মনে রাখবে, যে কিউটা ছিল, সাউটম ছিল, কেপ বোজাডর ছিল। এই জায়গাগুলো যদি বলে যে এটা কারা দখল করেছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে এই জায়গাগুলো থেকে, যে সাউটম বা কিউটা বা কেপ বোজাডর কারা দখল করেছিল, সেটা হচ্ছে পর্তুগিজরা। ঠিক আছে, আবার কি মালাক্কা দখল করেছিল 1511 খ্রিস্টাব্দে। কে রয়েছে? মালাক্কা। তো এই মালাক্কা দখল করেছিল 1511 খ্রিস্টাব্দে। কারা করেছিল? এটা হচ্ছে পর্তুগিজরা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা রয়েছে, যে সাউটম যে দ্বীপটা দখল করলো না, সেই সাউটম দ্বীপটা যে পর্তুগিজরা দখল করেছিল একজন রাজার উৎসাহে। তো পর্তুগালের একজন রাজা ছিলেন, তার নাম আলফোনসা। এই আলফোনসার আমলে বা আলফোনসার সময়কালে পর্তুগিজ যারা ছিলেন তারা কিন্তু সাউটমে দ্বীপটা দখল করেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাউটম দ্বীপ দখল করার সময়কালে কোন রাজা তাদের পৃষ্ঠপোষকতায় বা তাদের সাহায্য করেছিলেন? সেটা হচ্ছে আলফোনসা। এর আমলেই কিন্তু পর্তুগিজরা সাউটমে দ্বীপ কিন্তু দখল করেছিল। এবার যেটা মেইন বিষয় হচ্ছে যে চীনের ম্যাকাও বন্দর। এই যে পর্তুগিজরা একের পর এক আফ্রিকা মহাদেশটা দখল করে নিল, একের পর এক জায়গা। তারপরে তারা ভারতবর্ষে পৌঁছালো। ভারতবর্ষে পৌঁছে তার কী করলো, চীন যে আছে সেই চীনে তারা ম্যাকাও বন্দরটা যে রয়েছে, এই চীনের একটা ম্যাকাও বন্দর আছে, সেই বন্দরে তারা কী করলো, তাদের বাণিজ্য কুটি নির্মাণ করলো। বাণিজ্য কুটি মানে হচ্ছে যে সমস্ত ভারতে যে সমস্ত জিনিস তারা, সোনা গয়না জামাকাপড় বিভিন্ন ধরনের মশলা যখন তারা নেবে, এই নিয়ে কী করবে, এই মশলাগুলোকে নিয়ে তারা কি করবে, এই চীনের যে ম্যাকাও বন্দর বা বাণিজ্য কুটি মানে একটা ঘর, গুদাম ঘর যাকে বলা হয়, সেখানে তারা কি করবে, রাখবে। তো এটাকেই বলা হচ্ছে বাণিজ্য কুটি। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে পর্তুগিজদের প্রধান বাণিজ্য কুটির নাম কি? সেটা কি হবে? চীনের ম্যাকাও বন্দর ছিল হচ্ছে পর্তুগিজদের বাণিজ্য কুটি, মানে গুদাম ঘর। যা কিছু ভারত থেকে তারা নিয়ে যাবে সমস্ত কিছু নিয়ে গিয়ে তারা কোথায় রাখবে? সেই চীনের সেই ম্যাকাও বন্দরে। ঠিক আছে, তাহলে এখান থেকে এত দূর প্রশ্ন কভার হয়েছে কিনা, বুঝতে পেরেছি না কিনা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা রয়েছে, যে যখন তারা দখল করলো তখন এর পরবর্তীতে আমরা পড়বো যে শুধুমাত্র যে তারা দখল করলো, আমরা খুব ভালোভাবে জানলাম যে একের পর এক পর্তুগিজ মানুষ ভারত তথা আফ্রিকা বিভিন্ন মহাদেশে আসলো এবং জায়গাগুলোকে তারা দখল করে নিল। আমরা এটা পড়লাম পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগালের মানুষদেরকে নিয়ে পড়লাম। এর পরবর্তীতে আমরা স্পেনের মানুষ পড়বো। তো পর্তুগালের মানুষগুলো বিভিন্ন জায়গা দখল করলো। এবার তাদের দখল করলেই তো হবে না, দখল করবে ঠিকই, যে সেই জায়গাটা নিয়ে কি তারা বসে থাকবে না, সেই জায়গাটা থেকে বিভিন্ন জিনিস তারা নেবে। তো নেওয়া মানে কি, তারা অধিকার প্রতিষ্ঠা করবে, যে এটাও আমার সেটাও আমার। একটা জায়গায় তারা নিল যে এই জায়গাটা আমার, এই জায়গাটা নেওয়ার পর কি করবে, সে বলবে এটাও আমার সেটাও আমার এটাও আমার। তো এইগুলোকে কি বলে? উপনিবেশবাদ, তাই না? উপনিবেশ। তো এই যে তারা পৌঁছালো দখল করার পর, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা কি করলো, উপনিবেশ প্রতিষ্ঠা করলো, অধিকার প্রতিষ্ঠা করলো। তো কি কি অধিকার প্রতিষ্ঠা করলো বা কোন কোন জায়গায় তারা আবার অধিকার প্রতিষ্ঠা করলো সেটা আমরা জানবো। ঠিক আছে, তো চলো। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই কনসেপ্টগুলো তুমি যদি ক্লিয়ার না করো, কোনোভাবেই হিস্ট্রিতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ফার্স্ট যে কনসেপ্টটা রয়েছে, যে আমরা দেখলাম যে ইউরোপের মানুষগুলো ভারতে আসলো, আসার পরে তারা কী করলো, দখল করে নিল বিভিন্ন জায়গা। আমি একটু আগেই তোমাদের পড়ালাম। এরপরে যেটা আসলো, যে দখল করার পর তারা কি করবে, উপনিবেশবাদ মানে অধিকার প্রতিষ্ঠা করবে, তাই না? তুমি তোমার মামার বাড়ি কি থরি না বসে থাকবে, খাবে শুধু, তাই না? এটা খাবো ওটা খাবো সেটা খাবো এরকম করবে। তো ইউরোপের মানুষগুলো যখন ভারতে এলো, আসার পরে তারা কি করলো, বিভিন্ন জায়গা কিন্তু দখল করলো। শুধুমাত্র যে ভারত দখল করলো সেটা কিন্তু নয়, আমরা দেখলাম আফ্রিকার বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল তারা কিন্তু দখল করলো। এবার কথা হচ্ছে, তারা এলো তো ঠিকই, দখল তো করলো, তারপরে তারা কি করলো, উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কিন্তু প্রতিষ্ঠা করলো। তো বুঝতে হবে যে তারা প্রথম মানে এই পর্তুগিজরা, মানে পর্তুগালের যারা জনগণ রয়েছে তাদেরকে পর্তুগিজ বলা হতো। এবার এই পর্তুগিজরা সর্বপ্রথম কোথায় উপনিবেশবাদ বিস্তার করেছিল? তো সর্বপ্রথম পর্তুগিজরা যেখানে উপনিবেশবাদ বিস্তার করেছিল সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার যে এই অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি, ব্রাজিল। কি, এটা হচ্ছে ব্রাজিল। ঠিক আছে,
এই যে এটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। তো এই দক্ষিণ আমেরিকা মহাদেশটার এই জায়গাটা হচ্ছে ব্রাজিল। এই ব্রাজিলেই কিন্তু সর্বপ্রথম যেই পর্তুগিজ যারা ছিল তারা কিন্তু সর্বপ্রথম উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল ব্রাজিলে। এবং এখান থেকে যে প্রশ্নটা আসবে যে ব্রাজিলে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল প্রথম। দ্বিতীয়ত ব্রাজিলের সর্বপ্রথম পদার্পণ মানে সর্বপ্রথম সেখানে গেছিলেন কি, সেটা হচ্ছে কেব্রাল। এই কেব্রাল সর্বপ্রথম কিন্তু ব্রাজিলে পা রেখেছিলেন মানে পদার্পণ করেছিলেন। এরপরে হচ্ছে ব্রাজিল স্বাধীনতা লাভ করে কত সালে, 1822 সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে। এর পরের যে তারা শুধুমাত্র যে ব্রাজিলে করলো সেটা কিন্তু নয়, ব্রাজিলে আসার পর পরবর্তী সময়ে তারা উপনিবেশবাদ বিস্তার করলো মানে অধিকার প্রতিষ্ঠা করলো অ্যাঙ্গালোরে। তারা প্রশ্ন আসতে পারে অ্যাঙ্গালোরে কারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে কি পর্তুগিজরা অ্যাঙ্গালোরে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে মালয়। মালয় হচ্ছে এই জায়গাটা হচ্ছে মালয়। এই মালয়ে কিন্তু কি করে পর্তুগিজরা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে। তাহলে মালয় নামে জায়গাটাতেও কিন্তু তারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল। এর পরবর্তী কি, তারপরে যে কোশ্চেন্সগুলো রয়েছে যে পর্তুগিজদের জলদস্যুরা হারমাদ নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পর্তুগিজদের জলদস্যু, কোশ্চেনটা ভালোভাবে বুঝবে। পর্তুগিজ জলদস্যুরা কি নামে পরিচিত, সেটা হচ্ছে হারমাদ নামে পরিচিত। এর পরের যে কোশ্চেনটা রয়েছে যে আমরা জানলাম যে এই যে ইউরোপের যে পর্তুগালের মানুষগুলো ভারতে এসে ভারতে কি করলো, কালিকট বন্দরে এসে তারা কিন্তু সর্বপ্রথম ভাস্কর দা গামা কালিকট বন্দরে এসেছিলেন 1498 সালে 10ই মে 20 মে আসার পর তিনি কি করেছিলেন, ভারত থেকে প্রচুর মশলাপাতি, এখানে কিন্তু কালিকট বন্দরে প্রচুর পরিমাণে কি পাওয়া যেত, মশলা পাওয়া যেত। এই মশলাগুলো কিন্তু তার নিজের দেশে কিন্তু নিয়ে গেছিলেন। যাওয়ার পর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মশলা বিক্রি করে তিনি কিন্তু বেশি পরিমাণে টাকা উপার্জন করেছিলেন। এরপরে যেহেতু সেখান থেকে তিনি প্রচুর টাকা পেয়েছিলেন তাই সেটাকে তারা কিন্তু ব্ল্যাক গোল্ড বা কালো মশলা বা গোলমরিচ কিন্তু বলে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পর্তুগিজরা যখন ভারতের কালিকট বন্দর থেকে প্রচুর পরিমাণে গোলমরিচ সংগ্রহ করে নিয়ে যায়, সেই গোলমরিচকে তারা কি বলতো, সেটা হচ্ছে পয়েন্টে আসতে পারে ব্ল্যাক গোল্ড বা হচ্ছে কালো মশলা কিন্তু বলতো। তাহলে এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আরেকটা মেইন ইম্পর্টেন্ট প্রশ্ন যে শুধুমাত্র কি তারা মশলার জন্য এসেছিল, না, তাদের অনুসন্ধান, তারা মেইন তার লক্ষ্য ছিল বিভিন্ন জিনিস তারা তাদের দেশে নিয়ে যাবে। সেটা সোনা গয়না তো সব থেকে বেশি বড় একটা জিনিস। তো তারা সোনার সন্ধান পেয়েছিল মানে পর্তুগিজরা সোনার সন্ধান পেয়েছিল এখানে। এই জায়গাটার নাম হচ্ছে হিস্পানিওলায়। কি এই হিস্পানিওলায় তারা সর্বপ্রথম হিস্পানিওলায় সর্বপ্রথম তারা কিন্তু সোনার যে সন্ধান পেয়েছিল, কিসের, সোনার সন্ধান পেয়েছিল। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে পর্তুগিজরা সর্বপ্রথম সোনার সন্ধান কোথায় পেয়েছিল, সেটা হচ্ছে হিস্পানিওলার। সর্বপ্রথম তারা কিন্তু সোনার যে সন্ধান, সোনাও সেখানে আছে, সোনা পাওয়া যায়, সেটা তারা কিন্তু সন্ধান পেয়েছিল। কারা, সর্বপ্রথম পর্তুগিজরা। ঠিক আছে, এটুকু যদি তুমি ক্লিয়ারভাবে বুঝতে পারো এবং পুরো ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলে যাও, আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, অবশ্যই যাবে, অবশ্যই দেখবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, তারপরে যেটা আমরা আরেকটা গল্প রয়েছে, আরেকটা স্টোরি রয়েছে, সেটা ছোট্ট স্টোরিটা শেষ করে আজকের এই ভিডিওটা আমি শেষ করব। সেই ছোট্ট স্টোরিটা দেখার আগে তোমাদের জন্য একটা কথা, যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা মেসেজ করবে, তোমাদের নাম কি, কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুল, তোমার কোথায় বাড়ি, এই সমস্ত ডিটেলস লিখে তুমি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং আমি তোমাকে গ্রুপে কিন্তু জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তো এরপরে চলো আমরা সেই গল্পটা একটু শুরু করি। তো দেখো, আমি তোমাদেরকে বললাম যে একটা সুন্দর গল্প দিয়ে আমরা আজকের এই ভিডিওটা শেষ করব। সেই গল্পটা হচ্ছে যে পর্তুগিজদের মানে এই পর্তুগালের একজন নাবিক ছিলেন, তার নাম হচ্ছে, আমি একটা নৌকা আঁকি, ঠিক আছে। তো এই যে নৌকাটা আমি আঁকলাম, এখানে একজন নাবিক ছিলেন, ঠিক আছে। এই নাবিক, তার নাম হচ্ছে কি ম্যাগেলান। কি ম্যাগেলান। তো পর্তুগালের একজন নাবিক ছিলেন, তার নাম হচ্ছে কি ম্যাগেলান। তিনি 1519 সালে তার যাত্রা শুরু করেছিলেন। কেন? কারণ চার্লস নামে একজন ব্যক্তি ছিলেন যিনি তার যাত্রা শুরু করে সফল হয়েছেন। তো চার্লসের উৎসাহে এই ম্যাগেলান 1519 সালে তিনি তার যাত্রাটা শুরু করেছিলেন এবং এই যাত্রাটা শুরু করার পর এই দক্ষিণ আমেরিকার যে দক্ষিণ দিকটা রয়েছে সেটা ঘুরে তিনি এই যে ফিলিপিন্স দ্বীপপুঞ্জে, সেটা কিন্তু ফিলিপিন্স দ্বীপপুঞ্জে কিন্তু পৌঁছান। এই ফিলিপিন্স দ্বীপপুঞ্জে পৌঁছে পার হয়ে তারপরে তিনি পরবর্তীকালে প্রশান্ত মহাসাগর। কেন এই দ্বীপের নাম ফিলিপিন্স দ্বীপপুঞ্জ?
ঠিক আছে। তখন এই কেন এই ফিলিপিন্স দ্বীপপুঞ্জ নামকরণ করা হয়েছে, তো তখন তিনি বললেন যে এই স্পেনের একজন, এই যে স্পেন নামক জায়গাটা রয়েছে, এই যে নীল কালারটা, সেই স্পেন নামক জায়গার একজন যুবরাজ ছিলেন, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ফিলিপিন্স। তো স্পেনের যুবরাজ যিনি ছিলেন ফিলিপিন্স, তার নামানুসারে, মানে তার নামকে কেন্দ্র করে এই দ্বীপটা যে রয়েছে, এই দ্বীপের নাম দেওয়া হয়েছিল কি, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। বিষয়টা ক্লিয়ার? তাহলে ফিলিপিন্স দ্বীপপুঞ্জ কার নাম অনুসারে করা হয়েছিল? স্পেনের যিনি যুবরাজ ছিলেন তার নাম অনুসারে এই দ্বীপটার নাম করা হয়েছিল ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। তো ফিলিপিন্স দ্বীপপুঞ্জ পেরিয়ে পরবর্তীকালে যখন তারা প্রশান্ত মহাসাগরে পৌঁছালো, এই প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর পর তারা দেখলো এই সাগরটা, এই মহাসাগরটা ভীষণ শান্ত, এত বড় একটা মহাসাগর, তবুও কোনো রকম ঝড় ঝঞ্ঝা ঘূর্ণপাত নেই। তাই এত শান্তরূপের জন্য এই মহাসাগরটার নাম দিলেন তারা প্রশান্ত মহাসাগর। তাহলে এতদিন পর্যন্ত আমরা জানি যে কেন এই প্রশান্ত মহাসাগরের নামকরণ হলো, অথবা যদি আমি তোমাদেরকে বলি যে কেন এই যে ফিলিপিন্স দ্বীপপুঞ্জটা কেন ফিলিপিন্স নামকরণ হলো, এটার মেইন কারণ হচ্ছে যে ফিলিপিন্স স্পেনের যে যুবরাজ ছিলেন তার নাম অনুসারে এই দ্বীপটার নাম অনুসারে এই দ্বীপটার নামকরণ করা হলো ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। এবং যখন এই স্পেনের নাবিক যে পর্তুগালের নাবিক যখন ম্যাগেলান তার জলপথ পেরিয়ে যখন তিনি এই প্রশান্ত মহাসাগরে পা রাখেন, তখন এই মহাসাগরে অত্যন্ত পেরিয়ে, বিভিন্ন মহাসাগর পেরিয়ে যখন তারা এই দ্বীপে পৌঁছালো, তখন এই দ্বীপের নামকরণ করা হয়েছে। জানলো যে স্পেনের একজন যুবরাজ ফিলিপিন্সের নাম অনুসারে এই দ্বীপটার নাম ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। যখন তারা প্রশান্ত মহাসাগরে পৌঁছালেন, তো এই মহাসাগর একটা সাগরে পৌঁছালেন যেটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই সাগরে পৌঁছানোর পর দেখলো তারা অনেক শান্ত, এই মহাসাগরটা কোনো রকম ঝড়ঝঞ্ঝা নেই, অনেক শান্তভাবে প্রবাহিত হচ্ছে জলটা, সেই জন্য এই মহাসাগরের নাম দিলেন প্রশান্ত মহাসাগর। বিষয়টা ক্লিয়ার? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর পার্ট 2 চাইলে অবশ্যই নিচে কমেন্ট করো। টাটা।